সবাইকে স্বাগত জানাচ্ছি সিএমজি বাংলার সাপ্তাহিক আয়োজন সবুজ পৃথিবী অনুষ্ঠানে। কৃষিভিত্তিক এই আয়োজনে পুরো সময় আছি আমি আফরিন মিম। কৃষি উৎপাদন আর পরিবেশ বান্ধব নানা ঘটনার ৭-১৭ নিয়ে আমাদের আয়োজন সবুজ পৃথিবী। চীনের চেংতুতে ২০ তলা উঁচু স্মার্ট ফার্মে প্রযুক্তি ব্যবহার করে ফসল চাষ হচ্ছে নতুন মাত্রায়। স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণের মাধ্যমে উৎপাদন ১২০ গুণ বৃদ্ধি পাচ্ছে। স্ট্রবেরির মতো ফলের পরিমাণ অনেক গুণ বেড়েছে। নতুন ফলের জাত তৈরি হচ্ছে মাত্র ১ থেকে ১.৫ বছরে। এই আধুনিক পদ্ধতি চীনের খাদ্য নিরাপত্তায় বড় ভূমিকা রাখবে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। চীনের সিচুয়ান প্রদেশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিশালাকার ভবন। দেখে কর্পোরেট অফিস মনে হলেও এটি আসলে একটি অত্যাধুনিক শস্য কারখানা। চাইনিজ একাডেমি অফ এগ্রিকালচারাল সায়েন্সেসের তৈরি এই সিস্টেমে ব্যবহৃত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। এখানে গাছ বেড়ে ওঠার জন্য প্রকৃতির ওপর নির্ভর করতে হয় না, বরং প্রযুক্তি এখানে নিয়ন্ত্রণ করে আলো, বাতাস এবং পানি। নাম দেখেই বোঝা যাচ্ছে এটি একটি শস্য কারখানা। এখানে শিল্প কারখানার মতো করেই ফসল ফলানো হয়। আলো, তাপমাত্রা, পানি এবং পুষ্টি সবকিছুই এখানে সম্পূর্ণ স্বয়ংক্রিয়। সনাতন চাষাবাদের চেয়ে এই ২০ তলা ভবনে ১২০ গুণ বেশি ফলন পাওয়া সম্ভব। এই কারখানার সবচেয়ে বড় ম্যাজিক লুকিয়ে আছে এর ব্রিডিং এক্সিলারেটর বা প্রজনন গতিবর্ধক প্রযুক্তিতে। সাধারণত গমের একটি নতুন জাত উদ্ভাবন করতে যেখানে ৮ থেকে ১২ বছর সময় লাগে, সেখানে এই কৃত্রিম পরিবেশে তা করা হচ্ছে মাত্র ১ থেকে ১.৫ বছরে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি বা চরম আবহাওয়ার মধ্যেও এখানে উৎপাদন থেমে থাকে না। চেংতুর ওয়েনচিয়াং জেলায় এই প্রযুক্তির সুফল মিলেছে হাতে নাতে। সেখানে বিশাল পরিসরে শুরু হয়েছে স্ট্রবেরি চাষ। যেখানে খোলা মাঠে একটি স্ট্রবেরির গাছ বছরে মাত্র ৩০০ গ্রাম ফলন দেয়, সেখানে এই স্মার্ট ফ্যাক্টরিতে ফলন পাওয়া যাচ্ছে ১৫০০ গ্রাম বা ৫ গুণ বেশি। আমাদের এই প্রযুক্তি এখন বিশ্বমানের। উজবেকিস্তানের মতো অনেক দেশ এখন আমাদের এই সিস্টেমে আগ্রহ দেখাচ্ছে। ভবিষ্যতের কৃষি হবে এমন অবকাঠামো নির্ভর এবং বুদ্ধিবৃত্তিক প্রযুক্তিভিত্তিক। ভবিষ্যৎ পরিকল্পনায় এবং চীনের পরবর্তী পঞ্চবার্ষিক পরিকল্পনায় এই স্মার্ট ফার্মিং বা ফ্যাক্টরি ভিত্তিক কৃষিকে দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। এটি কেবল একটি ডেমো বা পরীক্ষামূলক প্রকল্প নয়, বরং চীনের দীর্ঘমেয়াদী খাদ্য নিরাপত্তার প্রধান স্তম্ভ হতে যাচ্ছে। একদিকে জনসংখ্যা বৃদ্ধি, অন্যদিকে কৃষি জমির স্বল্পতা। এই দ্বিমুখী সংকটের সমাধান হিসেবে চীনের এই ২০ তলা খামার এখন গোটা বিশ্বের কাছে এক নতুন বিস্ময়। প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাচ্ছে লাঙলের কৃষি, জন্ম নিচ্ছে আগামীর স্মার্ট এগ্রিকালচার। আফরিন মিম, সিএমজি বাংলা। ভিয়েতনামে ব্যাপক আকারে চাষ হয় শিমুল আলু। এই খাতে বড় অবদান রাখছে চীন। পুরনো চাষ পদ্ধতির কারণে আগে ফলন হতো কম, কিন্তু চীনা কৃষি কোম্পানিগুলো উদ্ভাবন করেছে শিমুল আলুর উচ্চ ফলনশীল ও রোগ প্রতিরোধী জাত। সেই সঙ্গে যুক্ত হয়েছে চীনের অত্যাধুনিক চাষাবাদ পদ্ধতি। এতে করে ভিয়েতনামে শিমুল আলুর উৎপাদন বেড়েছে ৩ গুণেরও বেশি। চীনা প্রতিষ্ঠানের সহযোগিতায় ভিয়েতনাম থেকে শিমুল আলুর তৈরি হয়েছে নতুন পণ্য, রপ্তানিও হচ্ছে ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন বাজারে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বিশ্বে শিমুল আলুর উৎপাদনে ভিয়েতনাম এখন তৃতীয়। চীনা ভাষায় ফসলটিকে বলে মুসু, ইংরেজিতে কাসাভা। দেশটিতে আগে এই আলু চাষে ব্যবহার করা হতো পুরনো চাষাবাদ পদ্ধতি। এতে বাড়ছিল না ফলন। সাম্প্রতিক বছরগুলোয় চীনের কারিগরি সহযোগিতায় ভিয়েতনামের শিমুল আলু বা মুসু এখন পৌঁছাতে পেরেছে বিশ্ববাজারে। চীনের প্রযুক্তি ব্যবহারে ভিয়েতনামের শিমুল আলুর ফলন যেমন বেড়েছে, তেমনি
এগুলো হয়েছে আগের চেয়েও বেশি রোগ প্রতিরোধী। আবার বিআরআই উদ্যোগের ফলে কিছু চীনা কোম্পানি স্থানীয় চাষিদের সঙ্গে গড়ে তুলেছেন সরবরাহ নেটওয়ার্ক। ভিয়েতনামের স্থানীয় চাষিরা দীর্ঘদিন পুরনো রোপণ কৌশল অনুসরণ করতেন, এতে কাঙ্ক্ষিত ফল তারা পেতেন না। প্রথমত ফসলের ফলন কম ছিল, কারণ চাষিরা যে জাতগুলোর চাষ করত তা ভালো ছিল না। আমরা এই অঞ্চলে বেশ কয়েকটি উন্নত জাত এনেছি, এগুলো কীটপতঙ্গ প্রতিরোধী। দ্বিতীয়ত, স্থানীয় কৃষকরা বিস্তৃত কৃষি পদ্ধতি গ্রহণ করেছিলেন। তারা রোপণের জায়গা ঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারতেন না, কোথাও ঘন কোথাও কম, এতেও কম ফলন হতো। কৃষকরাও শিমুল আলু চাষে উৎসাহ পেত না। চীনের সহায়তা আসার পর পরিস্থিতি বদলে যেতে শুরু করে। 1950 সালে চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর গত 2 দশক ধরে গতি পেয়েছে কৃষি সহযোগিতা। চীনা কোম্পানিগুলো ভিয়েতনামে এনেছে প্রচুর প্রযুক্তিগত দক্ষতা এবং বিনিয়োগ। আজ ভিয়েতনামে পরিচালিত চীনা প্রতিষ্ঠানগুলো 2000-এরও বেশি স্থানীয় কৃষক পরিবারের সঙ্গে ন্যূনতম মূল্যের ক্রয় চুক্তি স্বাক্ষর করেছে, যা কৃষকদের এনে দিয়েছে আর্থিক নিশ্চয়তা। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এই শিমুল আলুকে খাদ্য নিরাপত্তার উৎস হিসেবে চিহ্নিত করেছে। পরিশোধিত প্রক্রিয়াজাত কাসাভা স্টার্চ এখন খাদ্য প্রক্রিয়াকরণ, রাসায়নিক ও ওষুধ গবেষণার একটি অপরিহার্য মূল কাঁচামাল। চীনের গ্রামীণ অঞ্চলগুলো এক যুগে বদলে গেছে। চিয়াংসি প্রদেশের শেনশান গ্রামে চা ও বাঁশ শিল্পের সঙ্গে পর্যটন বিকশিত হয়েছে, যেখানে হোমস্টে থেকে বছরে 1 লাখ ইউয়ান আয় হচ্ছে। সিচুয়ানের শানহে গ্রামের কারখানা ও সাংস্কৃতিক পণ্য উৎপাদন বাড়ছে, যা 300 জনেরও বেশি কর্মসংস্থানের সুযোগ দিয়েছে। শানসি প্রদেশের তুয়ানছুন গ্রামে সৌরবিদ্যুৎ, পশুপালন ও উন্নত নাগরিক সুবিধা গ্রামীণ জীবনের মান বাড়িয়েছে। এখন ফসল কাটার মৌসুম। ছংচিংয়ের ফুচেং গ্রামে হাজার হাজার হেক্টর জুড়ে পেকে উঠছে কমলা রঙের ম্যান্ডারিন। গাছ ভর্তি ফলের মিষ্টি ঘ্রাণে ভরে উঠছে চারপাশ। কিন্তু আগের মতো শুধু কৃষকের হাতে সীমাবদ্ধ নেই এই ফসল তোলা। ড্রোন, স্বয়ংক্রিয় কনভেয়ার বেল্ট, প্রিকুলড কন্টেনার আর রিয়েল টাইম ডেটা সব মিলিয়ে এক আধুনিক কৃষি ব্যবস্থায় ঢুকে পড়েছে গ্রামটি। 60-এর দশক থেকে এই ম্যান্ডারিনই হাজারো গ্রামবাসীর আয়ের প্রধান উৎস। পাহাড়ি জমি আর দুর্গম পথের কারণে একসময় ফসল তোলা ছিল অত্যন্ত কষ্টসাধ্য। সারা জীবন এই ম্যান্ডারিনের বাগানেই কাজ করেছেন 70 বছর বয়সী চেন কুচিও। তিনি স্মৃতিচারণ করছিলেন তার পুরনো দিনের। আগে ভোরে পাহাড়ে উঠতাম, একটা ঝুড়ি ভরে নামতে নামতেই সূর্য উঠত। একবার নামতে প্রায় 1 ঘন্টা লাগত। তবে এখন বদলে গেছে সেই চিত্র। প্রায় 500 মিটার উঁচু পাহাড় থেকে ড্রোনে করে ফল নামছে মাত্র 2 মিনিটে। খরচও কম, প্রতি কেজিতে অর্ধ সেন্টের মতো। পাহাড়ের পাদদেশে পৌঁছেই ফল ঢুকে পড়ছে স্বয়ংক্রিয় ধোয়া, বাছাই আর ওয়াক্সিং লাইনে। 0 ডিগ্রি সেলসিয়াসে রাখা প্রিকোল্ড কন্টেনারে 1 ঘন্টার মধ্যেই প্রস্তুত হচ্ছে রপ্তানির জন্য। গত বছর আমরা প্রায় 400 কন্টেনার রপ্তানি করেছি। এবছর 10% বাড়ার আশা করছি। দক্ষিণ পূর্ব এশিয়া, কাজাখস্তান, রাশিয়ার পাশাপাশি এবার ভারত ও বাংলাদেশেও বাজার বেড়েছে। চীনা সাইট্রাস সোসাইটির তথ্য অনুযায়ী চীন বিশ্বের সবচেয়ে বড় সাইট্রাস উৎপাদক। বার্ষিক উৎপাদন 6,50,00,000 টনের বেশি। ফুচেং গ্রাম সেই সাফল্যের ক্ষুদ্র প্রতিচ্ছবি। 2015 সালে চরম দারিদ্র্য বিমোচনের পর থেকে এই গ্রাম টানা 5 বছর জাতীয় গড়ের চেয়ে দ্রুত আয় বৃদ্ধি দেখেছে। তবে বাজার যখন ক্রমেই প্রতিযোগিতামূলক, তখন টিকে থাকার চ্যালেঞ্জও বাড়ছে। তাই দেরিতে পাকে এমন জাতের চাষ, স্মার্ট কৃষিতে বিনিয়োগ আর ডেটা নির্ভর ব্যবস্থাপনায় জোর দিচ্ছেন কৃষকরা। আবহাওয়া বদলাতে পারি না, কিন্তু রিয়েল টাইম ডেটা থাকলে আগে থেকেই পোকামাকড় বা তাপমাত্রা পরিবর্তনের প্রস্তুতি নিতে পারি।
চীনের কৃষি ও গ্রামীণ উন্নয়ন মন্ত্রী হান চুন জানান, দেশটির ৮৩২টি সাবেক দরিদ্র কাউন্টি এখন নিজস্ব শক্তিশালী শিল্প গড়ে তুলছে। আর শি জিনপিংয়ের জোর দেয়া নতুন মানের উৎপাদনশীল শক্তি কৃষিতে বাস্তব রূপ নিচ্ছে এখানেই অভিজ্ঞতা, প্রযুক্তি আর বৈশ্বিক বাজারের সমন্বয়ে। ফুচিংয়ে গ্রামের সফলতার গল্পই চীনের গ্রামীণ পুনরুজ্জীবন, যেখানে শুধু উৎপাদন নয়, দক্ষতা, উদ্ভাবন আর প্রতিযোগিতারও জয় জয়কার। লুৎফর কবির, সিএমজি বাংলা। প্রকৃতির অকৃপণ দান আর উর্বর ভূমি থাকা সত্ত্বেও মালয়েশিয়াকে দীর্ঘকাল ধরে তার চালের চাহিদার একটি বড় অংশের জন্য বিদেশের উপর নির্ভর করতে হয়েছে। কিন্তু সেই চিত্র এখন পাল্টে যেতে শুরু করেছে। চীনের আধুনিক রেটন রাইস প্রযুক্তি এখন মালয়েশিয়ার ধানি জমিতে এক নতুন আশার আলো ছড়াচ্ছে। যেন মালয়েশিয়ার মাটিতে ধান চাষে নতুন বিপ্লব নিয়ে এসেছে এই প্রযুক্তি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। প্রকৃতির অকৃপণ দানে ঘেরা মালয়েশিয়ার বিস্তীর্ণ শস্যক্ষেত, অথচ খাদ্য নিরাপত্তার প্রশ্নে দেশটি এখনও আমদানির উপর নির্ভরশীল। বর্তমানে নিজেদের চাহিদার মাত্র ২/৩ চাল উৎপাদন করতে পারে দেশটি। এই ঘাটতি মেটাতে এবং চাল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে হাত বাড়িয়েছে চীন। বিশেষ করে পেনাংয়ের মালয়েশিয়ান চাইনিজ এন্টারপ্রেনার্স অ্যাসোসিয়েশন এই স্বপ্নযাত্রায় কাজ করছে চীনের কৃষি বিশেষজ্ঞদের সাথে। কিন্তু কি এই রেটন রাইস প্রযুক্তি? সাধারণ পদ্ধতিতে ধান কাটার পর শিকড়সহ গাছ তুলে ফেলা হয়, কিন্তু রেটন পদ্ধতিতে ধান কাটার সময় গাছের উপরের অংশ কেটে নেওয়া হলেও গোড়া বা শিকড়টি মাটির নিচেই রেখে দেওয়া হয়, অনেকটা মাঠের ঘাস কাটার মতো। কিছুদিন পর সেই গোড়া থেকেই জন্মায় নতুন চারা, যা কোনো অতিরিক্ত বীজ ছাড়াই দেয় দ্বিতীয়বারের ফলন। আমাদের এই প্রকল্পের মূল দর্শন হল একবার রোপণ, দ্বিগুণ ফলন। কৃষককে মাত্র একবার বীজ বপন করতে হয়, কিন্তু তিনি দুবার ফসল ঘরে তুলতে পারেন। এটি সময় এবং সম্পদ দুটিরই সাশ্রয় করে। এই প্রযুক্তির সুফল কেবল ফলনেই সীমাবদ্ধ নয়, এটি সরাসরি কৃষকের পকেটে বাড়তি টাকা যোগ করছে। দ্বিতীয়বার চাষের জন্য নতুন করে বীজ কেনা, জমি চাষ, সেচ বা শ্রমিকের পেছনে খরচ নেই বললেই চলে। এছাড়া এই পদ্ধতিতে ফলন আসে অনেক দ্রুত। ফলে বছরে যেখানে দুবার ফসল তোলা হতো, সেখানে এখন 3 বা 4 বারও ফসল তোলা সম্ভব হচ্ছে। আমরা বিশ্ববিদ্যালয় এবং স্থানীয় সরকারের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি করেছি। এই প্রকল্পের মূল লক্ষ্য হল কৃষকদের আয় বাড়ানো এবং চাল উৎপাদনে মালয়েশিয়াকে পুরোপুরি স্বনির্ভর করে তোলা। এটি কেবল প্রযুক্তি নয়, এটি কৃষকের ভাগ্য পরিবর্তনের হাতিয়ার। উৎপাদন খরচ কম এবং ফলন বেশি হওয়ায় মালয়েশিয়ার প্রান্তিক কৃষকদের মধ্যে বাড়ছে নতুন উদ্দীপনা। চীনের এই আধুনিক কৃষি ভাবনা, চাষ একবার, ফলন বারবার, এখন কেবল গবেষণাগারে সীমাবদ্ধ নয়, বরং মালয়েশিয়ার হাজারো কৃষকের মুখে হাসির কারণ হয়ে দাঁড়াচ্ছে। খাদ্য নিরাপত্তায় স্বয়ংসম্পূর্ণ হতে হলে প্রযুক্তির বিকল্প নেই। চীনের এই রেটন রাইস প্রযুক্তি সফলভাবে প্রয়োগ করা গেলে মালয়েশিয়া খুব শিগগিরই চাল রপ্তানিকারক দেশে পরিণত হতে পারবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। মাহমুদ হাশিম, সিএমজি বাংলা। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে www.facebook.com/cmgbangla এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ক্লিক করুন। আগামী সপ্তাহে আবার দেখা হবে একই দিন একই সময়ে। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন আর থাকুন সবুজের সঙ্গে।